আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটিতে আমি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহে যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট থেকে শুধুমাত্র রসায়নের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অর্থাৎ তৃতীয় অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটি নিয়ে আমরা আলোচনা করব। তো এই অ্যাসাইনমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই মজার, কারণ এই অ্যাসাইনমেন্টে একটা পরীক্ষণ দেওয়া হয়েছে। তো পরীক্ষণটি আমরা হাতে কলমে করব, করে আজকের এই অ্যাসাইনমেন্টের যে প্রতিবেদন করতে বলা হয়েছে সেই প্রতিবেদনটা উপস্থাপন করব। তো প্রথমে আমরা দেখে নেই অ্যাসাইনমেন্টটি আমাদের রসায়ন বইয়ের কোন কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তো তৃতীয় অধ্যায় পদার্থের গঠন ও চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে এই অ্যাসাইনমেন্টটি আমরা সমাধান করব। তো চলো শুরু করে দেই। তো প্রথমে আমরা দেখে নিব অ্যাসাইনমেন্টের বিষয়টা কি। রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ ও বিক্রিয়ার সমীকরণ ও উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং কাপড় কাচা সোডা অথবা বেকিং সোডার আণবিক ভর নির্ণয়। অর্থাৎ এখানে কিছু আমাদের পরীক্ষণ পদ্ধতির কথা বলা হয়েছে, সেই পদ্ধতিগুলো আমরা ভালোভাবে পড়ব এবং সেই অনুযায়ী পরীক্ষাটা করব। আর এই বিষয়ে যে এখানে মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে এটাও আমরা ভালোভাবে দেখব, কারণ এই মূল্যায়ন নির্দেশনার উপর ভিত্তি করে আমাদের আজকের অ্যাসাইনমেন্টটার প্রতিবেদন সম্পাদন করব। আমরা যদি ফুল মার্কস পেতে চাই তাহলে এই মূল্যায়ন যে নির্দেশনা আছে এই নির্দেশনা অবশ্যই ভালোভাবে দেখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রতিবেদন উপস্থাপন করতে হবে। তো চলো শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে রসায়ন, অ্যাসাইনমেন্ট নং 3, বিষয় কোড 137, আর অ্যাসাইনমেন্টটি পঞ্চম সপ্তাহের। তো পরীক্ষণের নাম হচ্ছে একটি স্বচ্ছ কাচের গ্লাসে বেকিং সোডা ও ভিনেগারের বিক্রিয়া এবং বিক্রিয়া থেকে উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ। একই সাথে আমাদেরকে বেকিং সোডার আণবিক ভরও নির্ণয় করে দেখাতে হবে। তো বন্ধুরা, আজকের এই পরীক্ষণটি করার জন্য আমাদের কিছু উপকরণের প্রয়োজন রয়েছে, আর তা হচ্ছে ভিনেগার, বেকিং সোডা, কাচের গ্লাস, দেশলাই, চুনের পানি। এই উপকরণগুলোর সাহায্যে আমরা আজকের এই পরীক্ষণটা করব। তো প্রথমে আমরা দেখে নেই যে এখানে 4টা স্টেপে চিত্র দেয়া আছে, চিত্রগুলো আমরা ভালোভাবে দেখব এবং এই চিত্রের মাধ্যমেই আজকের পরীক্ষণটা প্রায় শেষ হয়ে যাবে, তারপর আমরা প্রতিবেদন করে দেখাবো। তো প্রথম যে স্টেপ বা প্রথম চিত্র, এই চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেস্ট টিউবের মধ্যে, এখানে গ্লাস হলেও চলবে, বেকিং পাউডার 1 চামচ বেকিং পাউডার নিচ্ছি। তো নেওয়ার পরে আমরা পরীক্ষা করে দেখব যেখানে জ্বলন্ত মোমবাতি প্রবেশ করাবো, যদি মোমবাতিটা নিভে না জ্বলন্ত অবস্থায় থাকে। তো দেখা যাচ্ছে এটা জ্বলন্ত অবস্থায় রয়েছে। তারপরে এই টেস্ট টিউবের মধ্যে আমরা ভিনেগার যোগ করব। 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার যোগ করলাম। তো যোগ করার পরে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় এবং বুদবুদ উঠতে থাকে। তো তারপরে এই যে বুদবুদ উঠছে, চতুর্থ যে স্টেপটা বা চিত্রটা সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেই টেস্ট টিউবের ভিতরে এখন জ্বলন্ত একটা মোমবাতিকে প্রবেশ করানোর ফলে দেখা যাচ্ছে যে মোমবাতিটা ধপ করে নিভে গেল। এর দ্বারা প্রমাণিত হয় যে এখানে একটা গ্যাসের উৎপাদন হয়েছে। সেই গ্যাসটাকে আমরা আজকের প্রতিবেদনের মধ্যে সেগুলো উল্লেখ করব, তারপরে বলে দেই এই গ্যাসটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এখন আমরা পরীক্ষণ পদ্ধতি প্রতিবেদনের মাধ্যমে আমরা এখানে উপস্থাপন করছি, তোমরা ভালোভাবে বিষয়টি দেখে নিবে। আর তোমরা এখানে যে চিত্রটা দেয়া আছে এই চিত্রগুলোই সুন্দরভাবে যে প্রতিবেদন উপস্থাপন করবা বা অ্যাসাইনমেন্ট লিখবা সেখানে অঙ্কন করে নিবা। ঠিক আছে? তো প্রথমে আমরা পরীক্ষণ পদ্ধতিটা কেমন হবে আমরা দেখে নেই। 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা একটি কাচের স্বচ্ছ গ্লাসে নেই। এখানে কাচের গ্লাসেও নিতে পারো, আর আমরা টেস্ট টিউবের মধ্যে নিয়েছি। ঠিক আছে? এতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার যোগ করি। এই যে আমরা ভিনেগার যোগ করলাম 2 টেবিল চামচ পরিমাণ। পরিবর্তন পর্যবেক্ষণ করি। দেখা যাচ্ছে যে কোমল পানীয় গ্লাসে ঢাললে যে রকম বুদবুদ উৎপন্ন হয় ঠিক সেই রকম বুদবুদ বেকিং সোডা বা ভিনেগার মিশ্রণের মধ্যে উৎপন্ন হয়। তো এই বিষয়টি আমরা আগেই বলেছি, এই যে বুদবুদ সৃষ্টি হয়েছে। ঠিক আছে?
তার মানে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা কি আমরা দেখে নেই। ভিনেগারের সাথে বেকিং সোডা মিশ্রিত করলে সোডিয়াম অ্যাসিটেট পানি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে? তো এখন এখানে এই পরীক্ষণটা করার জন্য কিছু সতর্কতা অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে। তা হচ্ছে ভিনেগার ও বেকিং সোডা টেবিল চামচ দিয়ে সঠিকভাবে পরিমাপ করতে হবে। আর কোনো রাসায়নিক দ্রব্য যাতে গায়ে না লাগে সেই জন্য অ্যাপ্রন করতে হবে। চোখে যাতে কোনো রাসায়নিক দ্রব্য না লাগে সেই জন্য চোখে চশমা ব্যবহার করতে হবে। উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস যাতে ভিতরে না প্রবেশ করে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। ওকে? তো এখন এখানে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে সেই কার্বন ডাই অক্সাইডের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম দুটো ধর্মই আমাদেরকে উপস্থাপন করতে বলা হয়েছে। আমরা এর জন্য তাদের প্রথমেই ভৌত ধর্মটা উপস্থাপন করছি। কার্বন ডাই অক্সাইড বর্ণহীন, গন্ধহীন, সামান্য অম্ল স্বাদযুক্ত গ্যাস। বাতাসের চেয়ে প্রায় 1.5 গুণ ভারী, অর্থাৎ বাতাসের চেয়ে এটি ভারী। এই জন্য বাতাসে সহজে উড়ে বেড়ায় না। তো কার্বন ডাই অক্সাইড জলে দ্রাব্য তাপ প্রয়োগে দ্রাব্যতা বাড়ে। ওকে? এখন কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক ধর্মটা কি? কার্বন ডাই অক্সাইড নিজে ধার্য নয় এবং দহনে সাহায্য করে না। কার্বন ডাই অক্সাইড অক্সিজেন অপেক্ষা ভারী হওয়ায় গ্লাসের নিচে অবস্থান করে। আর গ্লাসটির মুখ হালকা নিচু করে একটি জ্বলন্ত কাঠি ধরলে আগুনের শিখা ধপ করে নিভে যাবে। অর্থাৎ এখানে আমরা ভিতরে প্রবেশ করেছি জ্বলন্ত একটা মোমবাতিকে, দেখা যাচ্ছে যে ধপ করে মোমবাতিটি নিভে গেছে। এর দ্বারা প্রমাণিত হয় যে গ্যাসটি কার্বন ডাই অক্সাইড। ওকে? তো এখন আমরা কার্বন ডাই অক্সাইডের অ্যাসিড ধর্মটা নিয়ে আলোচনা করব। কার্বন ডাই অক্সাইড একটি অম্লীয় অক্সাইড, তাই ইহা জলে মিশে অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষার ও ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তখন পানির সাথে বিক্রিয়া জলীয় দ্রবণে কার্বন ডাই অক্সাইড কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, তাই কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। ওকে? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এখানে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়েছে এবং এটা যেহেতু অ্যাসিড তাই এটা নীল লিটমাসকে লাল করে। ক্ষারক বা ক্ষারের সাথে বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইড ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তো এখানে দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন করেছে, অর্থাৎ সোডিয়াম কার্বনেট একটা লবণ আর এটা হচ্ছে পানি। চুনের পানির সাথে বিক্রিয়া, চুনের পানির মধ্য দিয়ে অতিক্রম করালে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, ফলে স্বচ্ছ চুনের পানি ঘোলা হয়ে যায়। এটা একটা মজার বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা পরীক্ষার মধ্যে বারবার আসে। তো এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি, এর সাথে কার্বন ডাই অক্সাইড আমরা যোগ করেছি, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে। ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে অদ্রাব্য, অর্থাৎ পানিতে সহজে দ্রবণীয় হয় না। এই জন্য চুনের পানিটা এটার কারণে ঘোলা হয়ে যায়। ঠিক আছে? আর সাথে পানি উৎপন্ন হয়েছে। তো বেকিং সোডার আপেক্ষিক আণবিক ভর এখন আমরা নির্ণয় করে দেখাবো। কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণু সমূহ থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত যোগফলই হলো ওই অণুর আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরকে আণবিক ভর বলা হয়। তো এখানে আমরা দেখি বেকিং সোডাটা প্রথমেই দেওয়া আছে। বেকিং সোডা, এই যে বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট, এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম আছে এক পরমাণু, হাইড্রোজেন এক পরমাণু, কার্বন এক পরমাণু, অক্সিজেন 3 পরমাণু আছে। এই যে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, অক্সিজেনের পারমাণবিক ভর 16, কার্বনের পারমাণবিক ভর 12। এখন সোডিয়াম বাইকার্বনেটের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করে দেখাবো। সোডিয়াম আছে একটা, তাই 23 নিলাম। এই যে 23 কে 1 দ্বারা গুণ করেছি, প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা আছে তাই 1 দ্বারা গুণ করেছি, প্লাস কার্বন 12, 12 কে একটা আছে এজন্য 1 দ্বারা গুণ করেছি, প্লাস অক্সিজেন 16, 3টে আছে পরমাণু তাই 3 দ্বারা গুণ করেছি। এখন এগুলোকে গুণ করে যোগ করলে দেখা যায় 84 পাওয়া যায়, অর্থাৎ 84। তাহলে এই বেকিং সোডার আণবিক ভর হচ্ছে 84। অতএব সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডার আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 84। তো আশা রাখি আজকের এই অ্যাসাইনমেন্টটি আমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে এবং
যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।